ওকে, এখন আমরা আসলে তরঙ্গের কয়েকটা প্রয়োজনীয় সংজ্ঞা জানবো এবং এইগুলা জানলে তোমার জন্য পরবর্তী টপিকগুলা করা একটু ইজি হবে। আসলে সময় নষ্ট না করে শুরু করে দেই। আমাদের প্রথমে এখানে যেটা লাগবে সেটা হলো যে পূর্ণ কম্পন বা স্পন্দন বা দোলন। এটা কি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে তরঙ্গ সৃষ্টিকারী বা তরঙ্গের উপরস্থিত কোনো কম্পনশীল কণা একটি বিন্দু থেকে যাত্রা করে আবার ওই একই বিন্দুতে ফিরে আসলে তখন আমরা তাকে কি বলবো, কমপ্লিট অসিলেশন, মানে আমরা এটাকে পূর্ণ কম্পন বলতে পারি। মানে কি, তরঙ্গ সৃষ্টিকারী তরঙ্গের উপরস্থিত কোনো কম্পনশীল কণা যদি যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আবার যদি তখন সেই বিন্দুতে ফিরে আসে তখন আমরা তাকে পূর্ণ কম্পন বলতে পারবো, না হলে কিন্তু বলতে পারবো না। এবং এই জিনিসটা আমরা একটু আগে যখন লঙ্গিচুনাল ওয়েভ বা ট্রান্সভার্স ওয়েভ, আমরা মানে অনুপ্রস্থ তরঙ্গ বা অনুদৈর্ঘ্য তরঙ্গ পড়েছি, তখন কিন্তু আমরা এই ব্যাপারটা একটু হলো আলোচনা করার চেষ্টা করছি যে তোমার শুধুমাত্র একটা কণা গেলেই হবে না, তাকে কিন্তু আবার কি করতে হবে, ব্যাক করতে হবে, তখনই আমরা তাকে কি পূর্ণ স্পন্দন বলতে পারবো। আই হোপ একটু আগে তোমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো ওই হিসাবে তোমরা এই পূর্ণ কম্পন বা দোলন এটা একটু মাথায় রেখো, এটা লাগবেই তোমার। ওকে, এরপরে আসো হলো পর্যায়কাল বা দোলনকাল। দেখো, একটা ঘটনা পর্যায়কাল বলতে কি বোঝায় নর্মালি ভাবো। তুমি কলেজে গেছো এবং যেতে ধরো আধা ঘন্টা সময় নিছো, গিয়ে আবার বাসায় চলে আসছো, আধা ঘন্টা সময় নিছো। এই যে 1 ঘন্টা সময়, এটাকে তোমার পুরা কাজের সময় বলা হয়। তো একটা কাজ করার জন্য তুমি যে মোট সময় নিছো এটাকেই বলা হয় হলো পর্যায়কাল। তো এই ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো যে এখানে তরঙ্গের উপর অবস্থিত কোনো কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে, মানে ওই যে পূর্ণ কম্পন সম্পন্ন কিরকম, এটা চলো আমরা একটা পেন্ডুলাম দিয়ে আবার বুঝি, এটা দিয়ে তোমার জন্য একটু ইজি হবে। তো ধরো এই পেন্ডুলামটা, এই বিন্দুটা ধরো এ, এইটা বি, এটা সি। তো প্রথমবার ও ধরো এ থেকে সিতে গেল, এইখানে ওর অর্ধ দোলন কমপ্লিট হয়েছে। আবার ধরো সি থেকে যখন এতে আসবে তখন ওর কি পূর্ণ দোলন সম্পূর্ণ হয়েছে। তো এই যে যখন সে গেল এবং আবারও এই বিন্দুতে ফিরে আসলো, এই যে ঘটনাটা ঘটাতে গিয়ে সে যতটুকু সময় খরচ করেছে এটাকেই আমরা বলি হলো পর্যায়কাল অথবা কি দোলনকাল। তোমরা একটা টার্ম এইচএসসি তে খুবই ইউজ করো, সেটা হলো যে সেকেন্ড দোলক। সেকেন্ড দোলক যার পর্যায়কাল হলো 2 সেকেন্ড, এমনি একটু বললাম 2 সেকেন্ড, তার মানে হলো সেকেন্ড দোলকের একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় লাগে। ওকে, তাহলে আই হোপ এইটা তোমরা বুঝে গেছো। এইটার একটা রাশিমালা আমি সামনে করাবো, আপাতত জন্য তুমি এটা মনে রাখো। কারণ কণাগুলো যে সবসময় একটা পূর্ণ স্পন্দনই কমপ্লিট করবে তা না। ধরো তুমি একটা রাবারের বল নিলা, রাবারের বল নিয়ে এভাবে নিচে ফেলে দিলা, ফেলে দেওয়ার পরে এটা বারবার ড্রপ খাবে আর আসবে, ড্রপ খাবে আর আসবে। তো এরকম যখন ও যাবে আসবে, তুমি টাইমটা 1 মিনিট ধরো সময় স্টপ ওয়াচে নিয়েছো এবং 1 মিনিটে দেখেছো যে ও কয়বার উঠেছে নেমেছে। কারণ একবারের সময়টা তোমার জন্য ক্যালকুলেট করা ধরো একটু কঠিন। তো 1 মিনিট সময় সে কতগুলা করেছে এইটা দিয়ে তারপরে একটা বের করা তোমার জন্য একটু কি হবে, সহজ হবে। এটাই আমি একটু পরে তোমাকে বুঝাবো। পর্যায়কালে এটা চলে যাই, আমি কম্পাঙ্ক দিয়ে এটা বুঝাবো, তাহলে তোমার জন্য আরো ইজি হবে। ঠিক আছে? তো এখানে দেখো আমাদের কম্পাঙ্ক মানে কি, ইংরেজিতে বলে ফ্রিকোয়েন্সি। তো তরঙ্গের উপস্থিত কোনো কম্পনশীল কণা একক সময় যতগুলো পূর্ণ স্পন্দন বা পূর্ণ কম্পন সম্পন্ন করে তাকে আমরা কি বলি, কম্পাঙ্ক বলি। এইবার আসো ওই বলের ঘটনাটা একটু বলি। ধরো এটা একটা বল, রাবারের বল। এই রাবারের বলটা এইরকম তুমি নিচে ফেলে দিছো। তো রাবারের বলের বৈশিষ্ট্য কি, ও বারবার কি করবে, উপরে উঠবে আর নিচে নামবে, উপরে উঠবে আর নিচে নামবে, এরকমই তো হবে, তাই না? এটাই স্বাভাবিক। একটা স্টপ ওয়াচ নাও, স্টপ ওয়াচ নিয়ে তুমি দেখলা কি, তুমি 1 মিনিট সময় ঘড়িতে ক্যালকুলেট করেছো। তো 1 মিনিটকে আমরা কি বলি বলতো, 1 মিনিটকে আমরা বলি 60 সেকেন্ড। ঠিক আছে, রাখলাম। এখন ও এই নেমে উঠলে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হয়। তো তুমি এরকম ধরো গনে দেখছো যে ও 120 বার পূর্ণ কম্পন সম্পন্ন করছে। ঠিক আছে, 120 বার করছে, 120টা টার্নও কমপ্লিট করছে। ঠিক আছে, বা রেগুলেশন বলা যায়, 120 রেগুলেশন কমপ্লিট করছে। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কম্পাঙ্ক কত, তো কম্পাঙ্ক জিনিসটা কি, আসো আমরা এই এই যে টি আর এন, টি তো বুঝছো, টি মানে হলো সময় আর এন মানে কি, এন মানে হলো স্পন্দন সংখ্যা। তারপরও তোমাকে আমি একটু বাংলাটা লিখে দিই, একটু বাস্তবিক উদাহরণ দিয়ে করার কারণে হয়তো বা তোমার জন্য এটা বোঝা কিছু ক্ষেত্রে ইজি হবে। আর টি হলো আমাদের এখানে যে সময়, অতিক্রান্ত সময়, এই অতিক্রান্ত এখানে লিখে দিলাম ধরো অতিক্রান্ত সময়। তো এখন আমরা এইভাবে বলতে পারি যে কোনো তরঙ্গের উপস্থিত কোনো কম্পনশীল কণা একক সময় যতগুলো পূর্ণ কম্পন সম্পন্ন করে। তার মানে আমরা এইভাবে বলতে পারি যে টি সময়ে
স্পন্দন সংখ্যা, টি সময় স্পন্দন সংখ্যা এনটি, এইভাবে লিখতে পারি। তারপরে ধরো তুমি বলতে পারো সুতরাং 1 সেকেন্ডে বা একক সময় স্পন্দন সংখ্যা কি, এন ডিভাইডেড বাই টি, টি। তো ওই হিসাবে তুমি এই যে জিনিসটা আমরা বললাম যে একক সময় স্পন্দন সংখ্যা কি, এন ডিভাইডেড বাই টি, তাহলে আমরা কম্পাঙ্কের সংজ্ঞা অনুসারে এখন আমরা এই জায়গায় সংজ্ঞাটা ইউজ করব অ্যাকর্ডিং টু সংজ্ঞা। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এন ডিভাইডেড বাই টি। তো চলো আমরা এই জায়গায় মানটা বসায় দিই, একটা অঙ্ক হয়ে যাক। এন এর মান আমরা 120, টাইমের ভ্যালু হলো আমাদের 60, কাটাকাটি গেলে আমাদের কি থাকে 2, আর যেহেতু 60 সেকেন্ড তো এটাকে আমরা পার সেকেন্ড লিখতে পারি অথবা 2 হার্জ লিখতে পারি। তো কেউ যদি তোমাকে হঠাৎ করে বলে যে কোনো কম্পনশীল কণার কম্পাঙ্ক 2 হার্জ বলতে কি বোঝো, তখন তুমি সহজে অনেক রকম উত্তর দিতে পারো যে 1 সেকেন্ডে 2টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, অথবা বাড়ায়ও বলতে পারো 60 সেকেন্ডে 120টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে পারে, অথবা আরো গুণিতক দিয়েও বলতে পারো। যত চমৎকার করে তুমি বলবা টিচার তত ভালোভাবে তোমাকে মার্কিং করবে। এই কথাগুলো একটু মনে রাখবা। তো ফ্রিকোয়েন্সি ব্যাপারটা আই থিঙ্ক তুমি বুঝতে পারছো। ফ্রিকোয়েন্সি মানে হলো মানুষ জানতে চায় যে 1 সেকেন্ডে সে কতবার কমপ্লিট অসিলেশন মানে টার্ন কমপ্লিট করেছে, কতবার সে পূর্ণ স্পন্দন করেছে। মানুষ এটা যখন জানতে চায় তখন আমরা ওইটাকে বলি ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। আর এইটারই উল্টা রাশি হলো পর্যায়কাল। এখন আমি আবার একটু আগের পেজে চলে আসব। আগের পেজে আমি শুধু টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড লিখেছিলাম। তো এই জায়গায় যেহেতু আগের পেজে মানে একটু আগে আমি তোমাকে কি লিখছিলাম, এফ ইজ ইকুয়াল টু কি, এন ডিভাইডেড বাই টি। এটাই আমরা একটু দেখো, এখানে তরঙ্গের উপস্থিত কোনো কম্পনশীল কণা একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয়, একটা পূর্ণ স্পন্দন বললে তখন আমরা এটাকে তাহলে উল্টা করে লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু, তাহলে কি লেখা যাবে, টি ডিভাইডেড বাই এন। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে ওই যে যাকে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে যে সময় নেয়, এই জন্য একটি, এটাকে এখানে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, তাই এটা হরে বসছে। আগের বার ফ্রিকোয়েন্সিতে একক সময়কে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এই জন্য সময়টা নিচে বসছে। আই হোপ বুঝতে পারছো ব্যাপারটা। এক জায়গায় সময়কে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে, এক জায়গায় টার্নকে ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো যখন আমরা পর্যায়কাল নিয়ে কাজ করি তখন মানুষ এটা জানতে চায় যে একটা পূর্ণ স্পন্দন হতে কত সময় লাগে, আর যখন ফ্রিকোয়েন্সি নিয়ে আলোচনা করি তখন মানুষ জানতে চায় 1 সেকেন্ডে কতগুলো পূর্ণ স্পন্দন কমপ্লিট করে। দুই ধরনের চিন্তা। তো যেহেতু দেখতেই পাচ্ছ যে এটা একটা আরেকটার উল্টা, তো সোজা বাংলা কথায় আমরা একটা স্টেটমেন্ট লিখতে পারি, সেটা হলো এফ ইজ ইকুয়াল টু হলো 1 ডিভাইডেড বাই টি। তো আই হোপ ব্যাপারটা একটু মাথায় রাখবা, আগের কথার সাথে একটু মিলাবা। মাত্র যারা দেখছো তাদের জন্য এটা আবার আস্তে আস্তে চিন্তা করতে করতে পারবে, এবং পুরো অধ্যায় জুড়ে এই টার্মগুলো বারবার আসবে। তো তুমি যদি এগুলো না শিখে যাও, ওগুলো শিখতে যাও, মাথায় আসবে না যে এখানে যেমন বলছে পর্যায়কাল 2 সেকেন্ড, তার মানে কি, তার মানে একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে 2 সেকেন্ড সময় লাগে। 10টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে তার মানে এটার কি দ্বিগুণ, 20 সেকেন্ড সময় লাগে, এরকম। ওকে, এটাও গেল আমার, ঠিক আছে। সাইকেল পার সেকেন্ড, আচ্ছা। তো এই যে 2 হার্জ, এটাকে আমরা চাইলে কিন্তু আবার এরকমও লিখতে পারি যে 2 সাইকেল পার সেকেন্ড, এটাও কিন্তু লেখা যায়। আবার কিছু কিছু জায়গায় 2 ভাইব্রেশন পার সেকেন্ডও লেখে। মানে এমনি আমি জাস্ট বলতেছি, জাস্ট ইউজ টু হওয়ার জন্য। আই হোপ যারা বেশি জানতে চাও তাদের ক্ষেত্রে এগুলা ইউজ টু হবে। ওকে, এখন যেটা কথা, আমরা বিস্তারে চলে আসছি। আসো, আলোচনা করতে অনেক সময় যাচ্ছে, তো একটু ধৈর্য নাও। সেটা হলো বিস্তার জিনিসটা কি। বিস্তার হলো বাংলা একটা কথা আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। যাই হোক, এরকম স্ল্যাং কথা বলার প্রয়োজনীয়তা মাঝে মাঝে লাগে, যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তা আসলে এই কম্পনশীল কণার ক্ষেত্রেও মানে দেখা যায় যে সে একটা নির্দিষ্ট দূরত্বের পরে তার আর স্মরণ ঘটে না, মানে এর চেয়ে স্মরণের মান কখনো বেশি হয় না। আমি সংজ্ঞাটা পড়ি তাহলে বুঝতে পারবা যে তরঙ্গের উপরস্থিত কোনো কম্পনশীল কণা স্থির বা সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান স্থির অবস্থান দুইটাকে প্রসঙ্গ কাঠামো বিন্দু ধরতে পারো, থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তাকেই আমরা কি বলি, বিস্তার বলি। তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথা কেন বলছি। আবারও সেই আমি একটা পেন্ডুলাম নিয়ে আসবো তোমার বোঝার জন্য। তো চলো আবারও পেন্ডুলাম আঁকি। তো এই পেন্ডুলামের আমি কয়েকটা অবস্থান তোমাকে এখন দেখাবো।
আগে তো মাত্র 2-3টা আঁকতেছিলাম। তো চলো আমরা একটু দেখি। তো এটা ধরো যে বিন্দুতে আটকা আছে এটার আমরা এ দিলাম, বি, সি, ডি, ই। এখান থেকেই তুমি বুঝতে পারবা সাম্যাবস্থান বলতে এবি রেখাকে বোঝায়। আমি আবারও ক্লিয়ার করে দিই, আমরা যখন পেন্ডুলামের গতি নিয়ে আলোচনা করি তখন সাম্যাবস্থান বলতে আমাদের কি এই এবি রেখাকে বোঝায়। তাহলে সাম্যাবস্থান রেখা এটা, তাহলে সাম্যাবস্থান রেখা। ওকে, তো সাম্যাবস্থান রেখা ঠিক আছে। তো এখন আমার কথা হলো যে এই সাম্যাবস্থান রেখা থেকে তোমাকে ওর সরণটা ক্যালকুলেট করতে হবে। যখন ও সি বিন্দুতে যাবে এই রেখা থেকে ধরো ও এই দূরত্বটা অতিক্রম করছে, এই দূরত্বকে আমরা ধরো এখানে নাম দিলাম x1। তুমি নিজেই দেখো যখন ও ডি বিন্দুতে যাবে তখন ধরো এই দূরত্বটাকে আমরা কি দিলাম x2, আর যখন ও ই বিন্দুতে যাবে তখন আমরা ওর দূরত্বকে কি দিলাম x3। আমি শুধু নিচের দিকেই গতিটা বিদ্যমান আছে, আমরা এটা বিবেচনা করে নিই। এটা একটা সরল দোলক। তুমি নিজেই বলো এখানে x1 বড়, x2 বড় না x3 বড়? তোমার নিজের চোখের সামনেই কিন্তু আছে যে সাম্যাবস্থান থেকে কিন্তু x3 তার সবচেয়ে বড় দূরত্ব। x3 এটাই কিন্তু তার সবচেয়ে বড় দূরত্ব, এছাড়া কিন্তু আর দূরত্ব নাই। তার মানে ওই যে আমি বললাম যে সাম্যাবস্থান থেকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে। তো আমরা যদি এই কনসেপ্টে বিস্তার বা অ্যাম্প্লিটিউড, ইংরেজি টার্মগুলো একটু মনে রাখার চেষ্টা করো, বিস্তার বা অ্যাম্প্লিটিউড বলি, সেক্ষেত্রে আমাদের কিন্তু x3 কে মিন করা হবে। এখন তুমি বলতে পারো স্যার আপনি শুধুমাত্র দোলন গতি দিয়ে দেখাইছেন, অন্য কোনো কিছু দিয়ে বলেন। অন্য কিছু বলতে আমি একটা বৃত্তাকার গতি, চলো আমরা চিন্তা করি আমাদের, বা এখান থেকেও আমরা নিতে পারি, এখান থেকে নিতে পারি, ধরো আমাদের এটাই হলো বৃত্তাকার। ওকে, কালারটা পছন্দ হয়নি, ধরো কালারটা কি দেব, হলুদ। হ্যাঁ, এটা একটু দৃশ্যমান হয়েছে। ওইটা দেখে মানে আমার ড্র করা তো অনেক সুন্দর, এটা অনেকে জানে, এজন্য আমি আবার শেপ থেকে নিয়ে নিলাম। তো চলো আমরা এইটাকে একটু ডিফাইন করে আলোচনা করার চেষ্টা করি। মাঝখান দিয়ে কেটে নিলাম। এখন তুমি চিন্তা করো, ধরো একটা বিন্দু এম, এই বিন্দু হলো এম প্রাইম। তো দেখো প্রথম দিকে এই সাম্যাবস্থা রেখা থেকে কি হয়, দৈর্ঘ্য বাড়তে থাকে এবং একটা পর্যায়ে এসে কিন্তু সরণটা সবচেয়ে বেশি হয়। এই বিন্দুর নাম ধরো দিলাম আমরা পি। এরপরে কিন্তু আবার এটা কন্টিনিউয়াসলি কি হয়, কমতে থাকে। আবার যখন যদি ও এই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে ঘুরতে থাকে সেক্ষেত্রে দেখবা যে এই পাশে গেলে আবারও কমতে থাকে, কমতে কমতে আবার বেড়ে এই বিন্দুতে পি প্রাইমের সর্বোচ্চ হয় এবং আবার কমতে কমতে একটা সময় কত হয়ে যায়, 0 হয়ে যায়। তার মানে যতবার এম আর এম প্রাইম বিন্দুতে আসবে ততবার কিন্তু সরণের মানই 0 হয়ে যায়। আর এখানে যদি ম্যাক্সিমাম সরণটা চিন্তা করি তাহলে ম্যাক্সিমাম সরণ কিন্তু আমাদের, আমি একটা রেড লাইন নিয়ে নিই, এই যে এইটা আর এইটা, এই দুইটাই কিন্তু আমাদের সর্বোচ্চ। তো মাঝখানে যদি ও ধরি তো আমাদের এখানে ওপি আর ওপি প্রাইমটাই কিন্তু সবচেয়ে বড়। আর এইটাকে আমরা অ্যাম্প্লিটিউডকে আদর করে এ দ্বারা প্রকাশ করব। তো আমি আবারও অন্য জায়গায় বলি যে যখন তুমি এই অধ্যায় পড়তেছো, মানে তরঙ্গের অধ্যায় পড়তেছো, তোমাকে বিস্তার জানতেই হবে। তো সোজা বাংলা কথা, বিস্তারকে আমরা কি দ্বারা প্রকাশ করব, বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তবে কিছু কিছু জায়গায় এক্স এম দ্বারাও প্রকাশ করা আছে, এক্স এম মানে হলো এক্স ম্যাক্সিমাম। কিছু কিছু জায়গায় আদর করে এক্স নট লিখছে, বিভিন্ন বই বিভিন্ন থাকতে পারে, এটা নিয়ে জটিলতার কিছু নাই। আমি আবারও বলি, সেটা হলো আমি চাচ্ছিলাম যে তোমাকে পুরো জিনিসটাকে ইমাজিন করে কমপ্লিট করানোর জন্য এত কথা খরচ করা। তো বারবার শেখার থেকে লাইফে একবার ভালোভাবে শিখে নাও, তাহলে আর তোমাকে বারবার এসে রিকল করতে হবে না, তুমি এগিয়ে যেতে পারবা। আমি চাই তুমি এগিয়ে যাও, এই জন্যই এত কথা খরচ করা। তা আমার বিশ্বাস বুঝছো, বুঝলে একটু জানাও। পরেটা যাই, এবার আসো দশা। তোমার দশা কি, আমার দশা কি? আমরা অনেক সময় বলি কেমন আছো, কি অবস্থা। তো তরঙ্গেরও দশা আছে, কারণ যেহেতু আমাদের জীবনও প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হতে থাকে, তরঙ্গেরও কিন্তু দশার পরিবর্তন হতে থাকে। কারণ তুমি যদি একটা পেন্ডুলামের কথা চিন্তা করো, কিন্তু দুলতেছিল, এই দোলায়মান অবস্থায় এক এক সময় কিন্তু ওর অবস্থা এক এক রকম। যেমন হঠাৎ করে তুমি জিজ্ঞাসা করলা এ ভাই তোমার স্মরণ কত, আমরা কিন্তু দেখতেছিলাম যে সাম্যাবস্থা রেখা বরাবর যখনই পড়ে যাচ্ছিল তখন কিন্তু তার স্মরণটা শূন্য হয়ে যাচ্ছিল। এবং স্মরণ যখন শূন্য তখন বেগের অবস্থা কেমন, ত্বরণের অবস্থা কেমন, এগুলাও কিন্তু আসে। তো দশা বলতে পদার্থবিজ্ঞানে যেটা বোঝায় যে কোনো নির্দিষ্ট মুহূর্তে কোনো তরঙ্গের উপরস্থিত কণার গতির সামগ্রিক অবস্থা, কোনো নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গের উপরস্থিত কোনো কণার গতির
সামগ্রিক অবস্থা। এখন তুমি বলতে পারো গতির সামগ্রিক অবস্থা কি? গতির সামগ্রিক অবস্থা বলতে সরণ, ত্বরণ, বেগ সবকিছুকে নির্ধারণ করে। তো এখানেও একটা সংজ্ঞা লেখা আছে, দেখো যে তরঙ্গের উপস্থিত কোনো কম্পনশীল কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে গতির সম্মুখ অবস্থাকে বোঝায়। কোনো একটি মুহূর্তে গতির সম্মুখ অবস্থা বলতে ওই বিশেষ মুহূর্তে কণাটি সরণ, ত্বরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি বোঝায়। এটা লিখলেই হয়। তারপরে আমি যেহেতু দশা বলেই ফেলছি, তো চলো আমরা দশা নিয়ে একটু আলোচনা করি। আবারও সেম ঘটনা, একটা পেন্ডুলাম ধারদানা করে নিলাম। তো ধরে নিলাম এই পেন্ডুলামের হলো এই অবস্থানটাই হাইয়েস্ট, যেমন ধরো এ বি সি, এপাশে সি হাইয়েস্ট, এপাশে বি হাইয়েস্ট, আর এটা হলো সাম্যাবস্থা। তো সাম্যাবস্থায় আমরা একটু আগে যখন আমি আবারও ব্যাক যাই তোমার বোঝার জন্য, ব্যাক যাই মনে করায় দিই, যতবার সে সাম্যাবস্থান রেখা, এই যে এটা সাম্য রেখা বরাবর পড়ে যাচ্ছিল, ততবার কিন্তু তার সরণ কত হয়ে যাচ্ছিল? 0 হয়ে যাচ্ছিল। এবং যখন সে পি আর পি প্রাইমে আসতেছিল হাইয়েস্ট হচ্ছিল। এটা মনে করায় দিলাম। তার মানে সাম্যাবস্থানে অলওয়েজ এক্স এর মানটা কত হয়? সরণ শূন্য হয়। যেখানে সরণ শূন্য হয়, ধরো এই কণাটাকে এই জায়গা থেকে বল প্রয়োগ করা হয়েছে, তার মানে ফোর্সটা ধরো এই বিন্দু থেকে অ্যাপ্লাই করা হয়েছে। একটু চিন্তা করো, যদি এই বিন্দু থেকে ফোর্সটা অ্যাপ্লাই করা হয়, সেক্ষেত্রে এই পয়েন্টটাতেই তার বেগটা সর্বোচ্চ হওয়ার কথা। তো ওই হিসাবে এই পয়েন্টে ভি ম্যাক্স হয়। এমনি একটুখানি বলে দিচ্ছি যাতে তোমার জন্য ইজি হয়। আর এইটা যদি তার লাস্ট পয়েন্ট হয়, মানে ধরো সে এই পর্যন্ত যাবে, যাওয়ার পরে আবার সে ব্যাক করবে, তাহলে এই পয়েন্টে তার ভিটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবং এখানে তার একটা আপাততর জন্য এই ঘটনায় একটা হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট পাওয়া যাবে। ঠিক আছে? আর সবসময় যে সরণ, মানে আগের সংজ্ঞাটায় আবারও যাই একটু বলি, দরকার আছে, কারণ সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, এটার মানে হলো এই বৃত্তাকার গতি তোমার ব্রেনের মধ্যে সেট করে নিও না। কারণ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সেটা কিন্তু এই যে ব্যাসার্ধের মতো, মানে ধরো এটা ডি পয়েন্টে যদি বন্ধ হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু আমি বিস্তার কিন্তু এই x2 কে বলতাম। ডি পয়েন্টে না হয়ে ই পয়েন্টে হওয়ার কারণে কিন্তু আমি এটাকে কি বলেছি? x3 বলছি। মানে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা তোমাকে নিতে হবে। এইটা মানে যে সবসময় ব্যাসার্ধ হবে তা না, আমি এটাও আবার একটু মনে করায় দিলাম, অনেকে প্রশ্ন করতে পারো, এই জন্য বললাম এই আর কি। তার মানে আমরা কোনো একটা কম্পনশীল কণার কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে গতির সামগ্রিক অবস্থা, যেমন সরণ, ত্বরণ, বেগ ইত্যাদিকেই আমরা দশা বলে বিবেচনা করব। তবে একটা কথা একটু বলে দিই, যখন আমাদের এই অধ্যায়ে দশা নির্ণয় করতে বলবে, তুমি মোটামুটি ধরে নিবা যে তোমাকে আসলে আদি দশা বলতে শুধু আদি কৌণিক সরণটাই বের করতে বলছে। প্রবাবলি এইটাই চান্স। ঠিক আছে? ওটা অঙ্ক আসলে বলা যাবে। ওকে, কোনো প্রশ্ন থাকলে দিও। এইবার আসো খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হলো তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য জিনিসটা কি এটা বোঝার জন্য চলো আমরা একটা চিত্র আঁকি, পরে সংজ্ঞা পড়বো পরে। এই একটা টার্ম, এটা একটা সাইনোসয়েডাল ওয়েভ, মানে ওই যে শুরুতে তোমরা একটা ওয়েভের চিত্র আঁকতেছিল, একটা কম্পনশীল জিনিস খেয়াল করছিল না, ওইটাই। তো এটাকে একটা সাইন থিটার গ্রাফ বলা হয়। এটা একটা সাইন থিটার গ্রাফ, যেটা এক্স অ্যাক্সিস বরাবর ধরো থিটা থাকবে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা থাকবে হলো সাইন থিটা। আপাতত এই হিসাবেই চিনো। আর এটাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভ বলি, এবং আমাদের যে তরঙ্গ, বেশিরভাগ তরঙ্গই সাইনোসয়েডাল থিটা, মানে সাইন থিটার গ্রাফকে মেনটেন করে, এই জন্য এটা আমাদের বারবার কি করতে হবে? আঁকতে হবে। এটার বিভিন্ন অংশ আমরা আস্তে আস্তে পড়তে পড়তে বুঝে যাব। তো এখানে এই যে একটা পূর্ণ কম্পন কমপ্লিট করতে, মানে একটা অসিলেশন কমপ্লিট করতে যে দূরত্বটা অতিক্রম করে না, এইটাকে আমরা এই গ্রাফ অনুযায়ী বলি হলো তরঙ্গ দৈর্ঘ্য। সোজা কথা, এই গ্রাফ অনুযায়ী এটাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বলো এই এতটুকুর জন্য আমরা কি বলবো? এই এতটুকুর জন্য আমরা বলি λ/2, মানে এটা হাফ তরঙ্গ দৈর্ঘ্য, মানে অর্ধেক বৃত্ত, অর্ধেক তরঙ্গ দৈর্ঘ্য। আর এই অর্ধেকের সাথে এই অর্ধেক যখন মিলবে তখন একটা পূর্ণবৃত্ত হয়, তাহলে এটাকে আমরা বলি তরঙ্গ কমপ্লিট তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। আর এইটা হলো 4/1 তখন আমরা এই দূরত্বকে বলি হলো λ/4। ঠিক আছে? তার মানে এই যে ছোট ছোট এক একটা ঘর, এগুলো আবার হবে λ/4। এটা তুমি একটু উঠাইতে পারো, আমি আবারও বলবো। এখন আসো সংজ্ঞায় যাই, যে তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণা একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে, সে সময় যে দূরত্ব অতিক্রম করে। তো একটু ব্যাক যাই, যে সময় লাগে তাকে আমরা জানি কি বলতাম? তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণা একটি কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে আমরা পর্যায়কাল বলতাম। আর একটা পর্যায়কাল কমপ্লিট করতে যে সময় লাগে, সেই সময় একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা কি বলি? তরঙ্গ দৈর্ঘ্য বলি। পর্যায়কাল, একক পর্যায়কাল সম্পন্ন করতে কোনো তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা এই জায়গায় তরঙ্গ দৈর্ঘ্য বলি। কিন্তু কথাটা এইভাবে লিখলেই বেটার, তাহলে কথাটা একটুখানি মাধুর্যতা রক্ষা হয়। তো সবাই বুঝতে পারছো ব্যাপারটা? এটাই।
তো এখন এখানে আবার লিখে দিছি যে তরঙ্গের উপরে অবস্থিত পরপর দুটি সমদশা সম্পন্ন কণার দূরত্বই হলো তরঙ্গ দৈর্ঘ্য। সমদশা সম্পন্ন দূরত্ব এটা আবার কিরকম, চলো আমরা আবারও গ্রাফ এঁকে বোঝার চেষ্টা করি। দেখো সমদশা, সমদশা বলতে দেখো এই গ্রাফটার দিকে যদি তাকাও তাইলে এই যে বিন্দুটা না, এই বিন্দুটা এটার স্টার্টিং বোঝাচ্ছে, স্টার্টিং মানে এস। এই বিন্দুটা কিন্তু দুইটা জিনিসকে বোঝাচ্ছে, একটা হলো এন্ডিং আর একটা হলো পরেরটার স্টার্টিং। তাহলে স্টার্টিং এটা সমদশায় আছে আর এইটা সমদশায় আছে, এদের গ্যাপে যে দূরত্ব এটাকে আমরা বলি কি ল্যামডা। কারণ তুমি বলতে পারো স্যার একটা দিয়ে বুঝাইলেন, আরো বুঝান, সমদশা আরো বুঝবা, চলো বুঝি। এটা বোঝার জন্য চলো আমরা এই জায়গায় একটু খেয়াল করি। এটা কমপ্লিট করে দিলাম। এইখানে দেখো ও উপরে আছে, এইখানে দেখো উপরে আছে, তার মানে কি ওরা দুইজন সমদশা। তাহলে ধরো এই বিন্দুর নাম এম, এই বিন্দুর নাম এম, এই এদের মধ্যবর্তী যে দূরত্ব এটাকেও কি বলতে পারা যায়, ল্যামডা বলা যায়। ঠিক আছে, এইভাবে মাথায় রাখবা। তাহলে এখন ভালো, আবার তুমি বলতে পারো স্যার এটাকে আমরা তরঙ্গ শীর্ষ বলি, এটা হলো তরঙ্গ শীর্ষ, আর এইটাকে আমরা বলি হলো তরঙ্গপাদ। তরঙ্গপাদ থেকেও কিন্তু তরঙ্গপাদ হিসাব করা যায়। সেক্ষেত্রে তুমি আবার বলতে পারো এইটা থেকে এটা, এটাও কিন্তু ল্যামডা। তো আমি চেষ্টা করেছি ল্যামডাটা ক্লিয়ার করার। ল্যামডা হওয়ার জন্য অন্তত ল্যামডার এই বক্রাকার রেখাগুলোতে অ্যাটাচ করলে একটা বৃত্তের মতো হতে হয়, আর অর্ধেক বৃত্ত হলে λ/2 আর তার অর্ধেক হলে λ/4। কিছুটা বুঝছো হয়তো বা, যারা বুঝছো উঠাও, আর না বুঝলে প্রশ্ন করো, তাহলে আরো চেষ্টা করবো বুঝাই দেওয়ার ভালোভাবে। ঠিক আছে, এখানে আরো অনেক কিছু থাকে, হ্যাঁ, নিস্পন্দন সুস্পন্দন। তো আমরা আসলে এই পয়েন্টগুলোকে বলি হলো নিস্পন্দ বিন্দু। এই যে এই পয়েন্ট, এই যে এই পয়েন্টগুলোকে আমরা কি বলি, নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ কেন, কারণ এরা জায়গা থেকে শিফট করে না। জায়গা থেকে যারা শিফট করে না তাদেরকে আমরা বলি নিস্পন্দ বিন্দু, ইংরেজিতে বলে হলো নোট। আর যেগুলোকে আমরা শীর্ষ বলছি, এই যে এই পয়েন্টগুলো, এগুলো কিন্তু হাইয়েস্ট জায়গা থেকে সরে যায়। মানে এখানে তুমি যদি এক একটা কণা চিন্তা করো, যেমন এইখানের কণাটা কিন্তু এইখানেই ওর হাইয়েস্ট, কিন্তু এই কণাটা কিন্তু অনেক দূর পর্যন্ত হাইয়েস্ট। যেটাকে আমরা বলি অ্যান্টি নোড, অথবা এটারে বলা হয় হলো সুস্পন্দ, সুস্পন্দ বিন্দু। শীর্ষবিন্দুর এই মানে তরঙ্গ শীর্ষকে আমরা আরেকটা নাম দিতে পারি, সেটা হলো সুস্পন্দ বিন্দু। আসলে এগুলা সব বলতে বলতে একটার পর একটা আসবেই, ঠিক আছে, একটার পর একটা আসবেই, একটার পর একটা তোমাকে জানতেই হবে, তাইলেই তুমি একসময় ক্লিয়ার হতে পারবে। দেখো এখানে কিন্তু তরঙ্গ শীর্ষকে আমরা সুস্পন্দ বিন্দু বলছিলাম, উল্টা দিক থেকে কিন্তু এটাও হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট। এই কণার ক্ষেত্রে ধরো একটা কণা এখানে ছিল, ও একদম এই সাদা লাইন থেকে এখানে চলে আসছে, তার মানে তরঙ্গ শীর্ষ বিন্দুকেও সুস্পন্দ বিন্দু বলা যায়। আর এই নিচের যে বিন্দুটা তরঙ্গ পাদ, এটাকেও আমরা কি বলি, সুস্পন্দ বিন্দু বলি। কিন্তু কিছু বিন্দু আছে জীবন ও জিন্দিগিতে ওরা ওদের জায়গা থেকে সরে না, এই যে এইটা এইটা এইটা, এই যে এইটা, এইগুলাকে আমরা বলি হলো নিস্পন্দ বিন্দু। ঠিক আছে, যারা জায়গা থেকে সরতে পারে না, যারা একদম ওই রেখা বরাবরই থেকে যায়, তাদেরকে আমরা বলি হলো নিস্পন্দ বিন্দু অথবা নোট বলি। আর সুস্পন্দ বিন্দুকে আমরা অ্যান্টি নোট বলি। আমি চেষ্টা করছি এখানে অনেকগুলো বিষয় আনার। আবারও একটু বলে দিই, এই ছোট্ট ঘরটা হলো λ/4, যাদের মানে ক্লিয়ার না, এই যে এই এতটুকুর জন্য। ঠিক আছে, তার মানে একটা সহজ কথা চিন্তা করো, যখন তুমি একটা এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এই তরঙ্গ একটা তরঙ্গ দৈর্ঘ্যের দূরত্বরে আমরা কি বলি, ল্যামডা বলি না। ল্যামডাটা কতটুকু, এই যে এতটুকু। ঠিক আছে, এই বক্রাকারটুকুর জন্য এই ডিসটেন্সটা হলো λ/4। আমি আবার একটু রেট করে দেই কারো যাতে কোনো কনফিউশন না, এই ডিসটেন্সটাকে আমরা বলি λ/4 ওই বক্রাকার অংশটার জন্য। ঠিক আছে, ঠিক একইভাবে এইখান থেকে এই রেট পর্যন্ত ল্যামডা, এইখান থেকে এই পর্যন্ত হলো ল্যামডা। এরকম যদি ধরো এন সংখ্যক ল্যামডা দূরত্ব অতিক্রম করে, তাহলে মোট দূরত্ব কত হবে? মোট দূরত্ব তখন আমরা এস ইজিক্যাল টু কি লিখি, এস ইজিক্যাল টু এন ল্যামডা। কারণ ধরো 10টার জন্য 10 গুণ ল্যামডা। আই ট্রাই মাই বেস্ট, ওকে, বোঝার চেষ্টা করো। এবার আমরা পয়েন্টে চলে যাব। এবার আসো তরঙ্গ বেগ। বেগ কাকে বলে, এটা বললে কি বলতা? একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। কোনো কণা আর আর কি, শুরুতে একটু প্রসঙ্গ কাঠামো বলা যায়, যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো কণা নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তো বেগ বলে, তাই না? ওইটারই কাট কপি পেস্ট করে দাও, তরঙ্গ বেগ বলছে তাই কি দিছে। তাহলে আমরা শুধু এখানে তরঙ্গ কথাটা দিয়ে দেবো। তাহলে একটু তোমরা দেখো এখানে কি দিছে, যে তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। তার মানে আর এটা কি, এটা তো ভি দ্বারাই প্রকাশ করা হয়। আর এখানেও কিছু রিলেশন আছে, ডিরেক্ট একটু বলে দিই যে ভি ইজ ইকুয়াল টু আমাদের এফ ল্যামডা, এটা আপাতত থাক, এটা তোমার জানা লাগবে।
এটা এসএসসি তেও তোমরা করছো, এটা নিয়ে আর আমি আপাতত অন্য কোনো কথা বললাম না। তরঙ্গ বেগকে আমরা বি দ্বারা প্রকাশ করি, আর রিলেশন এটার প্রতিপাদন সুযোগ হলে